হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের যে ক্লাসটা অর্থাৎ সরল দোলগতি যে পার্ট 6, সে পার্ট 6-এর লাস্টে যে আমরা দেখেছি যে সরল দোলকের যে গতি, সে গতিটা কি সরল দোলগতি এবং সরল দোলকের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারি। সেখানে আমরা দেখেছি সরল দোলকের সাহায্যে কোনো একটা যে স্থান, সে স্থানের যে অভিকর্ষ ত্বরণ, সে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়। তারপরে সরল দোলকের সাহায্যে কোনো একটা স্থানের যে উচ্চতা, সে উচ্চতা আমরা নির্ণয় করা দেখেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল দোলকের সাহায্যে কিভাবে কোনো একটা স্থানের গভীরতা নির্ণয় করা হয়। বা কোনো একটা, ধরো তুমি খনিতে কাজ করছো, ঠিক আছে, ধরে না কোনো একটা লোক কয়লা খনিতে কাজ করছে, সে কয়লা খনিটা কতটা গভীরে সে অবস্থান করছে, সে অবস্থানটা কিন্তু সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে তুমি ধরে নাও যে কোনো একটা সরল দোলক, তার যে পৃথিবী পৃষ্ঠ, সেখানে তুমি কি করলে, ওর যে পর্যায়কাল, সেই পর্যায়কালটা মেজার করলে, আর যে জায়গাটায় তুমি গিয়েছো বা যে গভীরতাটা আমরা মাপতে চাই, সেই জায়গাটায় গিয়ে কোনো একটা সরল দোলককে কি আমরা দুলিয়ে দেব। এই দুই জায়গাটার যে পর্যায়কাল, সেই পর্যায়কালটাকে আমরা কম্পেয়ার করব। এবং দেখো, যখন পৃথিবী পৃষ্ঠে আমরা থাকব, তাহলে সেখানে কি একটা নির্দিষ্ট যে অভিকর্ষ ত্বরণ, সে অভিকর্ষ ত্বরণ থাকবে। তারপরে যখন আমরা ধরো ওই একটা নির্দিষ্ট গভীরতায়, তাহলে তুমি ধরে নাও যে এইচ গভীরতায় নেমেছো, তাহলে এইচ গভীরতায় যাওয়ার পরে ওখানে কি একটা নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণ থাকবে। এবং পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এবং এইচ গভীরতা যদি হয়, তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, তার যে ক্যালকুলেশন, সেটা অলরেডি আমরা মহাকর্ষ চ্যাপ্টার থেকে দেখেছি। তাহলে দেখো যে সরল দোলকের সাহায্যে কিভাবে কোনো একটা স্থানের গভীরতা নির্ণয় করা হয়। দোলকের সাহায্যে কোনো স্থানের গভীরতা নির্ণয়। তাহলে তুমি ফার্স্টে ধরে নাও যে একটা সরল দোলক, সেটা পৃথিবীর পৃষ্ঠে আছে, তাহলে তার কি আমরা ফার্স্টে টাইম পিরিয়ড বা পর্যায়কালটা নির্ণয় করলাম। তাহলে দেখো, পৃথিবীর পৃষ্ঠে পর্যায়কাল, এটা আমরা ধরে নিলাম কত, টি। তাহলে টি সমান কত, 2π ইন্টু, দেখো আমরা জানি √অফ কত, L/g হয়। ঠিক আছে, তাহলে এইবার কোনো একটা স্থানের কি গভীরতা আমরা নির্ণয় করব। তাহলে তুমি ধরে নাও যে ধরি কোনো স্থানের গভীরতা, এটা সমান কত, এইচ। এবং তুমি ধরে নাও ওই যে জায়গা, সেই জায়গাটাতে যে অভিকর্ষ ত্বরণ, সেটা কত, জি। এবং ওই স্থানে এটা সমান তুমি জি ড্যাশ ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে পর্যায়কাল টি, সেটা সমান 2π ইন্টু √অফ কত, L/g। দেখো এখানে এলটা কি, ওই যে সরল দোলকটা আমরা নিয়েছি, সেই সরল দোলকটার কি কার্যকর দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে পৃথিবীর যে পৃষ্ঠ, সেখানে অভিকর্ষ ত্বরণ। আর এইচ গভীরতায় ওই যে স্থান, সে স্থানটাতে আমরা ধরে নিলাম অভিকর্ষ ত্বরণ কত, জি ড্যাশ। এবার দেখো আমরা জানি, আমরা কি জানি, দেখো জি ড্যাশ এটার সমান হয় জি ইন্টু 1 - h/r। দেখো এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারতে অলরেডি দেখেছি। যারা এটা জানো না, মানে এই ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে বলবো তোমরা মহাকর্ষ চ্যাপ্টারে যে আমার ভিডিও আছে, সেই ভিডিওতে ওখানে দেখে নেবে যে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মানের যে কি পরিবর্তন হয়, সেই ভিডিওটা। আর যারা নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবে। ওকে, তাহলে দেখো এইটা হলো। তাহলে এখান থেকে দেখো জি ড্যাশ পেলাম। তাহলে এই যে এইচ গভীরতায়, সেই এইচ গভীরতায় পর্যায়কাল তুমি টি ড্যাশ ধরে নাও। ধরি এইচ গভীরতায়
পর্যায়কাল, এটা আমরা ধরে নিলাম টি ড্যাশ, এটা সমান কী হবে তাহলে 2 পাই ইন্টু রুট ওভার হাফ কত এল বাই জি ড্যাশ। দেখো সরল দোলকের যে দৈর্ঘ্য তার কিন্তু কোনো রকম কি পরিবর্তন হলো না, পরিবর্তন কোনটার হলো? অভিকর্ষ ত্বরণে। তাহলে অভিকর্ষ ত্বরণের যদি পরিবর্তন হয় তাহলে তখন দেখো পর্যায়কালটাও কি পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো পৃথিবীর পৃষ্ঠে আর এইটা হলো এইচ গভীরতায়। এবার দেখো এইটা হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আর জি ড্যাশটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কি অভিকর্ষ ত্বরণ। দেখো এখান থেকে যদি আমরা বার করি জি ড্যাশ বাই জি, এটার সমান কত হবে? দেখো 1 মাইনাস এইচ বাই কত আর, এটা আমরা পেলাম। এবার এইটা আর এইটার যদি আমরা অনুপাত করি, ঠিক আছে, তাহলে অনুপাত করলে কি হবে সেটা দেখব আমরা। এবার লেখো এখন দেখো টি বাই টি ড্যাশ যদি আমরা করি তাহলে দেখো টি এর ভ্যালু কত 2 পাই ইন্টু রুট ওভার হাফ কত এল বাই জি, আর টি ড্যাশের ভ্যালু হচ্ছে 2 পাই ইন্টু রুট ওভার হাফ এল বাই জি ড্যাশ। তাহলে দেখো আলটিমেট সব কেটে গেলে এটা সমান কি আসবে? রুট ওভার হাফ জি ড্যাশ বাই কত জি, তাই তো। এইবার তুমি দুই দিকে কি করো? স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে দেখো আচ্ছা এটা টি ড্যাশ হবে, তাহলে দেখো টি স্কোয়ার বাই টি ড্যাশ তার স্কোয়ার, এটার সমান কত আসবে? দেখো তোমার জি ড্যাশ বাই কত জি। এবার দেখো জি ড্যাশ বাই জি এর ভ্যালু এখানে আমরা পেয়েছি কত? 1 মাইনাস এইচ বাই আর, সেই ভ্যালুটা তুমি বসিয়ে দাও। তাহলে দেখো অতএব এই টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার এটা সমান 1 মাইনাস এইচ বাই কত হচ্ছে আর হচ্ছে। এবার এখান থেকে দেখো যে এটাকে এইদিকে নিয়ে আসার ওইটাকে ওইদিকে নিয়ে আসা, তাহলে এইচ বাই আর এটা সমান 1 মাইনাস টি স্কোয়ার বাই কত টি ড্যাশ তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এইচ ইকুয়াল টু কত আসবে? আর ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই টি ড্যাশ তার স্কোয়ার। তাহলে দেখো এইটাই হচ্ছে এই যে সমীকরণ, সেই সমীকরণের সাহায্যে আমরা কোনো একটা স্থানের যে গভীরতা সেই গভীরতাটা কি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এই যে ইকুয়েশন আমরা পাচ্ছি সেই ইকুয়েশনে দেখো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কি কোনো রকম রাশিমালা নেই। অর্থাৎ যদি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ জানা থাকে, এমনি আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি, সেটা কত হয়? 6400 কিলোমিটার। আর টিটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা সরল দোলকের দোলনকাল। অর্থাৎ দেখো পৃথিবীর পৃষ্ঠে তুমি একটা সরল দোলককে এইভাবে ঝুলিয়ে সেটার যে দোলনকাল সেই দোলনকালটা মেজার করলে, দোলনকাল বলতে হয়তো তুমি দেখা যাচ্ছে 20টা দোলন নিলে, দিয়ে 20 দিয়ে ভাগ করলে তাহলে কি একটা দোলনকাল পাওয়া যাবে। আর এইচ গভীরতায় গিয়ে ওখানেও 20 বার কি দোলনের যে সময় সেই সময়টা নিলে দিয়ে 20 দিয়ে ভাগ করে দিলে তাহলে ওখানে দোলনকালটা পাবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের দোলনকাল কত? টি, আর এইচ গভীরতায় যে দোলনকাল সেটা কত? টি ড্যাশ। দুটো যদি তোমার জানা থাকে তাহলে এই যে সমীকরণ সেই সমীকরণের সাহায্যে ওই যে গভীরতা সেই গভীরতাটা তুমি মেজার করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সরল দোলকের যে ব্যবহার, সেই ব্যবহার। এর আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে সরল দোলকের সাহায্যে কোনো একটা স্থানের কি উচ্চতা নির্ণয় করা যায়, এবং কোনো একটা স্থানের কি যে অভিকর্ষ ত্বরণ সেই অভিকর্ষ ত্বরণও আমরা দেখেছি যে সরল দোলকের সাহায্যে নির্ণয় করে। তাহলে এই যে তিনটে ব্যবহার আমরা দেখলাম সরল দোলকের ক্ষেত্রে, এই তিনটে খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় খুব প্রমাণ করতে দেয়, আর এগুলা থেকে নিটেও ধরো প্রচুর কোশ্চেন আসবে। ওই জন্য ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছ সেই ইকুয়েশনটা অবশ্যই ভালো করে কি তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এরপরে দেখো আমরা যেটা দেখব, তাহলে অ্যাট ফার্স্ট যেটা আমরা দেখলাম যে সরল দোলকের যে গতি, সেই সরল দোলকের গতিটা কি? সরল দোলগতি। এইবার আমরা দেখব কোনো একটা স্প্রিংকে যদি উলম্বভাবে ঝুলিয়ে দেওয়া হয়, দিয়ে তাকে যদি তুমি কোনো একটা অংশ টেনে ছেড়ে দাও, তাহলে তার যে গতি সেই গতিটা কি? সরল দোলগতি হবে। তাহলে দেখো এখানে 2 নাম্বার যেটা আমরা দেখব, উলম্ব স্প্রিংয়ের গতি, অর্থাৎ উলম্ব একটা স্প্রিং তার যে গতি সেটা কীরকম হবে সেটা আমরা ভালো করে দেখব। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করবে, তুমি ধরে নাও একটা স্প্রিং এরকমভাবে ধরো রাখা আছে, কোনো রকম এখানে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে এরকমভাবে ধরো ঝুলছে।
এবার এতে যদি তুমি একটা ধরো ভর ঝুলিয়ে দিলে, এখানে এম ভরের স্মল এম ভরের একটা বস্তুকে কি তুমি ঝুলিয়ে দিলে, তাহলে দেখো এর যে দৈর্ঘ্য আগে যা ছিল তার থেকে কি একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো কেন বৃদ্ধি পাবে, এখানে ওই বস্তুটার যে ওজন, সে ওজন mg, সেটা কি নিচের দিকে কাজ করবে। তাহলে নিচের দিকে কাজ করার জন্যে ওখানে ওর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কি এল পরিমাণে কি বৃদ্ধি পেল। তাহলে দেখো আমরা হুকের সূত্রানুসারে জানি, বা স্প্রিংয়ের যে স্থিতিস্থাপকতা সেই চ্যাপ্টারে আমরা দেখেছি যে এখানে দেখো এই যে বল mg, এটা সমান কী হবে, কে ইন্টু কত হবে, এল হবে। ভালো করে দেখো, তাহলে mg সমান কত, কে ইন্টু এল। তাহলে এখান থেকে দেখো কে সমান কত, কে ইকাল টু mg বাই কত, এল। যেখানে কেটা কি, কেটা হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট, এটা আমরা জানি। এইবার এই যে স্প্রিং, সেই স্প্রিংটাকে যদি তুমি নিচের দিকে টেনে ছেড়ে দাও, তাহলে তখন কী হবে, তুমি ধরে নাও নিচের দিকে আরও কি টান দিলে, তাহলে এ কী হবে, এর তুমি দৈর্ঘ্য ধরে নাও আরও এক্স পরিমাণে কি প্রসারিত হলো। তাহলে দেখো এখানে mg বল যেটা কাজ করছিল সেটা আছে, আরও তুমি কি করলে এক্সট্রা এফ পরিমাণে তুমি ধরে নাও বল কি প্রয়োগ করলে, তাহলে আরও কি এফ বল দিলে, তাহলে আরও কতটা প্রসারিত হলো, এক্স পরিমাণে প্রসারিত হলো। তাহলে দেখো যখনই তুমি এক্স পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেবে, তাহলে সে কিন্তু কি আবার আগের অবস্থায় স্থিতিস্থাপকতার জন্য যেতে চাইবে। অর্থাৎ এখানে এই যে এফ বলটা আমরা প্রয়োগ করছি, সেই এফ বলটার বিপরীতে একটা কি ওর উপরে কি বল কাজ করবে, যে বলটাকে বলা হবে কি প্রত্যানয়নকারী বল। তাহলে দেখো ওখানে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এটা দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে প্রথম ক্ষেত্রে এটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এফ, এটা ইকুয়ালটি কি আসবে, মাইনাস কে ইন্টু কত, এক্স। এটা লিখতে পারবো আমরা, কেন, কারণ দেখো যখনই তুমি এফ বলটাকে সরিয়ে নেবে, তখন বস্তুটা কিন্তু অবশ্যই সে সাম্য অবস্থার দিকে কি সরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এফ, সে এফ ইকুয়াল টু কত, মাইনাস কে ইন্টু কত, এক্স। এবার তুমি ধরে নাও এর জন্যে এই যে স্মল এম ভরের যে যখনই আমরা টান দিলাম, তাহলে ও যখন উপরের দিকে উঠছে, তখন তার এ পরিমাণে ধরো কি ত্বরণ সৃষ্টি হলো। তাহলে দেখো এম ভরের বস্তুর ত্বরণ এ হলে দেখো এফ ইকুয়াল টু কত লেখা যাবে, এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, অবশ্যই লেখা যাবে। তাহলে এফের জায়গায় যদি আমরা এম এ বসিয়ে দিই, তাহলে দেখো অতএব এম এ এটা সমান কত, মাইনাস কে ইন্টু কত, এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু কত হবে, এক্স হবে। ওর এখান থেকে দেখো কি লেখা যাবে, এ ইকুয়াল টু মাইনাস, আমরা এটা লিখলাম ওমেগা স্কোয়ার ইন্টু কত, এক্স। তাহলে এখানে দেখো এই কে বাই এম বা ওমেগা স্কোয়ার এটা কি ধ্রুবক, তাহলে অতএব দেখো এখান থেকে এ সমানুপাতিক কত, মাইনাস এক্স। অর্থাৎ দেখতে পাচ্ছি এই স্প্রিংয়ের ক্ষেত্রে এই বস্তুটার যে ত্বরণ বা স্প্রিংটার যে ত্বরণ, সেই ত্বরণটা সরণের সঙ্গে কি সমানুপাতিক এবং কি সাম্যাবস্থা অভিমুখী। তাহলে যেহেতু এই ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক এবং ওই যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম যে পজিশন, সেই পজিশনের ডিরেকশনে কাজ করছে, তাহলে আমরা তখন বলতে পারবো এই যে স্প্রিং, সেই স্প্রিংয়ের যে গতিটা কী হবে, সরল দোল গতি। অর্থাৎ দেখো আমরা বাস্তবে দেখতে পাই যে একটা স্প্রিংকে যদি তুমি টেনে ছেড়ে দাও, তাহলে সেটা কিন্তু উপর নিচ ওঠানামা করে। তাহলে আমরা জানি যে এটা সরল দোল গতি, এমনি আমরা দেখতে পাই, কিন্তু ধরো মুখের কথার তো কোনো দাম নেই, আমি বলে দিলাম যে ওটা সরল দোল গতিতে আন্দোলিত হবে, কিন্তু ওটাকে যদি তুমি ম্যাথামেটিক্যালি দেখাতে পারো, কারণ অনেকে মুখে এক কথা বলে কিন্তু কাজে সেটা হয় না, ওই জন্য বলা হয় যে মুখের কথার কি কোনো রকম দাম নেই। কিন্তু যদি এটা আমরা ম্যাথামেটিক্যালি দেখাতে পারি যে না, ওখানে বস্তুটার যে ত্বরণ, সেই ত্বরণটা কি হচ্ছে, সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্য অবস্থা অভিমুখী,
তাহলে যদি দেখাতে পারে তাহলে তখন অবশ্যই আমরা বলতে পারবো যে কণাটার যে গতি সেই গতিটা কি সরল দোল গতি, এবং এটাকে কেউ কিন্তু কি অবিশ্বাস করতে পারবে না। তাহলে ওই জন্য সব কিছু কি আমরা ম্যাথামেটিক্যালি দেখাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা স্প্রিং, সেই স্প্রিংকে ঝুলিয়ে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যে গতি সে গতিটা কী হবে, সরল দোল গতি হবে, সেটা আমরা দেখলাম। তাহলে এখান থেকে দেখো ওমেগা যেটা আমরা লিখেছি, ওমেগা এটা ইকাল টু কি √, কত k/m, ঠিক আছে। এবার এখানে যদি তোমাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড কত হবে, তাহলে দেখো টাইম পিরিয়ড বা পর্যায়কাল, দেখো টি এটা আমরা জানি 2π/, কত হয় ওমেগা, তাই তো। তাহলে দেখো 2π, ওমেগার ভ্যালু এখানে কত, ওমেগা মানে √, k/m, তার মানে এটা কে যাবে m/, কত হয়ে গেল কে হয়ে গেল, তাই তো। এবার এখানে কে এর যে ভ্যালু, সে কে এর ভ্যালু দেখো কত mg/, কত l আছে। তাহলে ওটাকে যদি বসায় তাহলে দেখো 2π × √m/, কে এর ভ্যালু কত mg/l, মানে এলটা উপরে উঠে গেল, mm কেটে গেল, তাহলে আলটিমেট কত আসছে দেখো 2π × √l/, কত g। তাহলে এইটা হচ্ছে যে কোনো একটা সরল দোলক, মানে এই যে কোনো একটা স্প্রিং, সেই স্প্রিংকে যদি তুমি ঝুলিয়ে দাও তাহলে তার ক্ষেত্রে যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড এইটা আসবে। অবশ্যই এটা ভালো করে মাথায়, এখানে এলটা কি, এলটা হচ্ছে ওই একটা স্মল এম ভরে বস্তুটাকে ঝুলিয়ে দেওয়ার পরে বস্তুটার যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে কত স্মল এল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় রাখবে। দেখো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে অনুভূমিক স্প্রিংয়ের গতি। দেখো আগের যেটা ছিল সেটা কি, যে একটা স্প্রিংকে আমরা উপর থেকে কি ঝুলিয়ে দিয়েছিলাম, দিয়ে তাকে টেনে ছেড়ে দিলে তার যে গতি, সে গতিটা সরল দোল গতি হবে, সেটা আমরা দেখলাম। এইবার যেটা দেখব, তুমি ধরে নাও এরকম একটা অনুভূমিক তল, এটা একটা তুমি ধরে নাও অনুভূমিক তল আছে, আর এটা একটা ধরো দেওয়াল, সে দেওয়ালে এরকম ধরো একটা স্প্রিং আছে, সে স্প্রিংয়ের এখানে তুমি একটা ধরো স্মল এম ভরের বস্তুটাকে রাখলে, ধরে নাও টান টান করে কি রাখা আছে, তুমি ধরে নাও স্প্রিংয়ের যে বল ধ্রুবক সেটা কত কে। দেখো এইবার যদি আমরা কোনো একটা ভরকে এর পিছনে এরকমভাবে ঝুলিয়ে দিই, তাহলে দেখো এর দৈর্ঘ্য কিন্তু কোনো রকম কি বৃদ্ধি পাবে না, পাবে কি। আগের ক্ষেত্রে কি, যখন উলম্বভাবে ছিল, যখনই আমরা নিচের দিকে একটা ভর ঝুলিয়ে দিলাম, যে সেখানে কি তার দৈর্ঘ্য কি বৃদ্ধি পেল, কিন্তু এখানে সেই দৈর্ঘ্যটা কি বৃদ্ধি পাবে না, যেহেতু অনুভূমিক বরাবর আছে, তাহলে এর ওজনটা এই দিকে কাজ করবে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এইবার একে যদি তুমি এই দিকে কি একটা টান দাও, টান দিয়ে তুমি ধরে নাও এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা একটু বড়, মানে এক্স পরিমাণে ধরো বৃদ্ধি করলে, এইবার এইখানে তুমি এ বল প্রয়োগ করে টেনে নিয়ে গেলে, তাহলে আগে থেকে তুমি ধরে নাও কি এক্স পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে যদি এখানে এক্স পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দেখো যখনই তুমি এই দিকে টানবে তখন স্প্রিংটার কিন্তু বিপরীত দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তাহলে এখানে এই যে বস্তুটার উপরে এফ পরিমাণে বল প্রয়োগ করলাম, তাহলে দেখো হুকের সূত্রানুসারে আমরা জানি যে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা প্রযুক্ত যে এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্সের সঙ্গে কি ইকুয়াল হয়। অর্থাৎ দেখো আমরা জানি যে এফ সমানুপাতিক কত -x হয়, যেহেতু বল এই দিকে কাজ করছে তাহলে উল্টো দিকে একটা ফোর্স কাজ করে, মানে প্রত্যানয়নকারী বলটায় বস্তুটাকে কি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে দেখো এখান থেকে আমরা জানি এফ সেটা ইকুয়াল টু কী হয় -k × x, যেখানে কেটা কি ওই যে স্প্রিংটা আছে তার স্প্রিং কনস্ট্যান্ট বা কি বল ধ্রুবক, ঠিক আছে। এইবার এখানে দেখো যে যখনই আমরা এটাকে এই ভরের বস্তুটাকে টানলাম একটা এক্সটার্নাল ফোর্স এফ দিয়ে ছেড়ে দিলে কী হবে, বস্তুটা দেখো সাম্য অবস্থার দিকে কি চলে আসবে, এবং চলে আসার সময় বস্তুটার যে ত্বরণ, সেই ত্বরণটা যদি এ হয়, তাহলে দেখো যদি বস্তুর ত্বরণ এ হয় তাহলে দেখো এফ এটার সমান কি লেখা যাবে, m × a লেখা যাবে। অতএব দেখো ma এটার সমান কত -k × কত x, ঠিক আছে। তাহলে এবার দেখো a = -k/m × কত x, তাহলে a = -ω² কত x,
বা এ সমানুপাতিক কত -x। তাহলে এখানে দেখো বস্তুটার যে ত্বরণ, সেই ত্বরণটা কী হচ্ছে সরণের সঙ্গে সমানুপাতিক এবং কি সাম্যাবস্থা অভিমুখী। তাহলে যেহেতু সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্যাবস্থা অভিমুখী হচ্ছে ত্বরণটা, তাহলে এই বস্তুটার গতি কী হবে সরল দৈর্ঘ্য। অতএব অনুভূমিক স্প্রিং এর গতি সরল দোলগতি। দেখো সরল দোলগতি কাকে বলে আমরা সেটাও জানি, যে একটা বস্তু একটা নির্দিষ্ট পথ বরাবর যাত্রা করে সে একই পথে যদি বারবার কি আসা যাওয়া করে, তাহলে তার যে গতি সেই গতিটাকে আমরা জানি কি সরল দোলগতি বলে। তাহলে এখান থেকে ওমেগা, সে ওমেগা ইকুয়াল টু কত আসবে √(= কত k বাই কত m। তাহলে এখানে যদি আমরা টাইম পিরিয়ড টি বার করি, তাহলে টি ইকুয়াল টু দেখো 2π বাই কত জানি আমরা ওমেগা, তাহলে 2π ইন্টু √(= কত m/k। তাহলে এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা খুব ভালো করে মাথায় রাখবে। যদি কোনো একটা স্প্রিং এরকম অনুভূমিক বরাবর থাকে তাহলে তার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত হবে। দেখো এখানে সরল দোলগতি এই স্প্রিং রিলেটেড তোমার প্রচুর রকমের প্রবলেম থাকতে পারে। তোমার ধরো না এরকম একটা স্প্রিং আছে, তো এরকম একটা স্প্রিং না থেকে দেখা যাচ্ছে তোমার দুটো স্প্রিং বলে দিল, এটা K1 এটা K2 এরকম বলে দিল, ঠিক আছে। দেখো এখানে লাস্টের দিকে একটা ভর আছে, লাস্টের দিকে ভর না থেকে তোমার হয়তো বলে দিলে এখানে এরকম একটা স্প্রিং আছে, এখানে একটা ভর আছে, আবার এইদিকে একটা স্প্রিং আছে, এরকম যদি বলে দেয় তাহলে বিভিন্ন রকমের ধরো তোমার প্রবলেম আসতে পারে, ঠিক আছে। প্রবলেম তোমাদের বইয়েও আছে। তাহলে জাস্ট তোমরা এই যে অনুভূমিক যে স্প্রিং, সেই স্প্রিংয়ের ক্ষেত্রে যে টাইম পিরিয়ড কত হচ্ছে সেটা জাস্ট ভালো করে তোমরা জেনে রাখো। এরপরে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব, নিটে আসার মতো এবং 11-এ আসার মতো সেই প্রবলেমগুলো নিয়ে। ফার্স্টে তোমরা যে থিওরি, সেই থিওরির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আর ফাইনাল যে আমরা ফর্মুলাগুলো পাচ্ছি সেই ফর্মুলাগুলো কি অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝতে হবে, থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে এখানে যে আমরা ফাইনাল যে ফর্মুলাগুলো পাচ্ছি সেই ফর্মুলাগুলো মুখস্থ করবে, তারপরে এবার প্রবলেমগুলো কি আমরা করব, ঠিক আছে। দেখো এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনলে তরলের দোলন। অর্থাৎ দেখো একটা ইউনল নিলাম আমরা, সেই ইউনলে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমরা কি করে নিলাম তরল দিলাম। একটা তরল আমরা কি একটা ইউনলে ভর্তি করেছি। তাহলে তুমি ধরে নাও প্রাথমিক অবস্থায় ইউনলের যে দুটো বাহু, সেই দুটো বাহুতে কি দেখো এল দৈর্ঘ্য পর্যন্ত কি তরল আছে, ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে এখানে এই দিকের বাহু সেটা কত পর্যন্ত উচ্চতা এল পর্যন্ত, এই দিকের কত এল পর্যন্ত। তাহলে দেখো মোট তরলের দৈর্ঘ্য কত হবে, দেখো মোট তরলের যে দৈর্ঘ্য সেটা কত হবে 12 হবে। তাহলে দেখো মোট দৈর্ঘ্য, মোট তরলের দৈর্ঘ্য এটা সমান কত 2L। দেখো এখানে আমরা যেটা করব যে এখানে 2L দৈর্ঘ্য পর্যন্ত কি তরল আছে, যে কোনো একদিকের অংশ যদি তুমি চাপ দাও কোনো কিছু দিয়ে, ধরো হয়তো জোরে ফুঁ দিলে, তাহলে একদিকটা নিচের দিকে নামবে, তাহলে আরেক দিকটা কি উপরের দিকে উঠে যাবে, দিয়ে তারপরে সে অবস্থাটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে আমরা দেখাবো যে এই তরলের যে স্তর সেটা এদিকে একবার উঠবে নামবে এরকম। অর্থাৎ ওই যে তরলের যে উপরিতল, সেই উপরিতলটা কী হবে সরল দোলগতিতে আন্দোলিত হবে, সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে দেখো তরল স্তম্ভের বা তরলের মোট দৈর্ঘ্য কত 12। আর তুমি ধরে নাও এখানে এই যে ইউনল, সেই ইউনলের ক্ষেত্রফল হচ্ছে তুমি ধরে নাও আলফা, ক্ষেত্রফল সেটা তুমি ধরে নাও কত আলফা। তাহলে মোট আয়তন কত হবে, তাহলে মোট আয়তন, দেখো মোট আয়তন বলতে যতটা তরল আছে সেই তরলের মোট আয়তন, দেখো 2L ইন্টু কত আলফা। এইবার যদি আমরা এখান থেকে ভর বার করি তাহলে দেখো ভর এটা সমান কী হবে, দেখো ভর সমান আমরা কি জানি, ভর সমান হচ্ছে তোমার আয়তন ইন্টু কি ঘনত্ব। এবার দেখো আয়তন কত 2L আলফা ইন্টু এর যে ঘনত্ব, সেই ঘনত্বটা আমরা কি ধরে নিলাম রো ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি পেলাম, ওই যে তরলটা আছে সেই তরলের হচ্ছে কি মোট ভর, ঠিক আছে। এইবার
দেখো যে এই দিকে আমরা কি করলাম, প্রথমে এত দূর পর্যন্ত ছিল, দিয়ে এই দিকে এক্স পরিমাণে কি নিচের দিকে নামালাম। হয়তো তুমি জোরে ফু দিলে বা কোনো কিছুতে চাপ দিয়ে এক্স পরিমাণে নামালে, তাহলে এইদিকে কি হবে, এক্স পরিমাণে কি উপরে উঠবে। তাহলে এখন দেখো তরল কতটা অঞ্চল জুড়ে থাকবে, এইটুকু তো নাই, এইটুকু নেমে গেছে। দেখো আমরা জানি তরল হচ্ছে কি অসংনম্য। অসংনম্য মানে যে তরলের উপরে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে তার আয়তনের কি কোনো পরিবর্তন করা যায় না, অর্থাৎ এই দিকে যতটা নামবে এইদিকে কী হবে ঠিক ততটা পরিমাণে উঠবে। যদি এই নলটা কি সুষম টাইপের একটা ইউনল হয়, তাহলে আমরা ধরে নিয়েছি যে এটা একটা সুষম টাইপের কি নল। তাহলে দেখো এই দিকে আমরা কি করলাম, এক্স পরিমাণে কি নামালাম, তাহলে এই দিকে কি এক্স পরিমাণে উঠবে। তাহলে দেখো এখন এই যে দুই দিকের অংশ, সেই দুই দিকের অংশের উচ্চতার পার্থক্য কত হবে, দেখো সেটা হবে এইটুকু কত এক্স, আবার এইটুকু কত এক্স। তাহলে দেখো দুই দিকে উচ্চতার পার্থক্য এটা সমান কত 2x, তাই তো। তাহলে এখানে তুমি লেখো ধরি এক্স পরিমাণ তরলের অবনমন করা হলো, অবনমন। দেখো এখানে একদিকে যদি অবনমন হয় তাহলে অন্যদিকে কী হবে, উন্নয়ন হবে, অর্থাৎ দুপুরের দিকে উঠবে। তবে এই উন্নয়ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সরকারের যে উন্নয়ন সেই উন্নয়ন না, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সরকারের উন্নয়ন আলাদা, এই উন্নয়ন মানে উপরের দিকে ওঠা, ঠিক আছে। আর এই উন্নয়ন রাস্তাতে দাঁড়িয়েও থাকে না, ক্লিয়ার। তাহলে দেখো দুই দিকে উচ্চতার পার্থক্য সেটা কত হলো 2x। তাহলে উচ্চতার পার্থক্য যদি 2x হয় তাহলে চাপের পার্থক্য কত হবে, অতএব দেখো চাপের পার্থক্য এটা সমান দেখো 2x। দেখো চাপ আমরা কি জানি, যে কোনো একটা তরল স্তম্ভের ক্ষেত্রে চাপের রাশিমালা আমরা জানি এইচ রো জি। তাহলে দেখো এইচের জায়গায় কত 2x, তাহলে 2x ইন্টু রো ইন্টু কত জি, তাহলে এটা হলো কি চাপের পার্থক্য, ঠিক আছে। এবার চাপের পার্থক্য যদি এটা হয় তাহলে ঘাত বা বলের পার্থক্য কত হবে। তারপর লেখো বলের পার্থক্য এটা সমান কী হবে 2x ইন্টু রো ইন্টু জি ইন্টু দেখো কত হবে আলফা। কারণ আমরা জানি ঘাত বা বল সমান কি হয়, চাপ ইন্টু কি ক্ষেত্রফল। তাহলে চাপ এইটা আর আলফা দিয়ে গুণ করে দিলাম, মানে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম, তোমার বলের পার্থক্য বা ঘাতের পার্থক্য, ঠিক আছে। এইবার দেখো এই যে এই দিকে এতটা পরিমাণে উঠে গেল, অর্থাৎ এই পরিমাণ যে বল, সে বলটা কি এইদিকে নিচের দিকে কাজ করবে, যে এই দিকে যে তরল সেটাকে নামানোর চেষ্টা করবে, আর এই দিকে যে তরল তাকে কি ওঠানোর চেষ্টা করবে। দেখো এই তরলের ক্ষেত্রে সাম্যাবস্থা এইটা, আর এই দিকের তরলের ক্ষেত্রে সাম্যাবস্থা কোনটা এইটা, অর্থাৎ সাম্যাবস্থায় যে অভিমুখী সেই অভিমুখে কি কাজ করবে। অর্থাৎ এইখানে